আশরাফুলের যেদিন নিষেধাজ্ঞা শেষ হলো, ঠিক সেই দিন সকালে আশরাফুলের একটা ইন্টারভিউ নিছিলাম। ইন্টারভিউটা ক্লিশে ইন্টারভিউ হবে ভেবেই আমি ফোন করছিলাম যে কেমন লাগতেছে, এখন পরিকল্পনা কি, এইসব। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ একটা আলাপে পরিণত হয়েছিল জীবন নিয়ে, মানুষের জীবনের পাপ, পাপ বোধ, সেটা থেকে বের হওয়ার উপায়, রিডেমশনটা আসলে কি, এরকম নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যা আসলে সংবাদপত্রে প্রকাশযোগ্য না। ফলে এই জিনিসগুলো আমার আর আশরাফুলের ভেতরেই থেকে গেছে। ওখানে শেষ দিকে এসে আশরাফুলকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, ওই যে ক্লিশে কথা, যে এখন কি করবেন, এখন টার্গেট কি। আশরাফুল বলছিল যে একটা হলো ম্যাচ খেলতে চাই জাতীয় দলের হয়ে, জাতীয় দলের জার্সিটা আরেকবার গায়ে তুলতে চাই, ওই ড্রেসিং রুমে আরেকবার গিয়ে বসতে চাই। তো সেখানে আমি বললাম যে তাহলে এটাকে একটা রিডেমশনের সুযোগ চান? তো সে বলতেছে না, ওইভাবে হয়তো না, কিন্তু জাতীয় দলে আরেকবার খেলতে চাই। ও আশরাফুল এরপরে চেষ্টা করছেন, শুরুতে একদমই ফেরার পরে রান করতে পারতেছিলেন না, এটা নিয়ে মাশরাফির সঙ্গে সেশনের পর সেশন বসছেন, অবশেষে রানেও ফিরছিলেন, কিন্তু সেই রানটা যথেষ্ট ছিল না জাতীয় দলে ফেরার জন্য। ফলে আশরাফুলের আর জাতীয় দলে ফেরা হয় নাই। কিন্তু আশরাফুল হাল ছাড়েন নাই, আশরাফুল খেলা চালায় গেছেন। এই এখনো পর্যন্ত আশরাফুল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইউকে, ইউএস, এইসব জায়গায় একেবারে ছোট ছোট লিগে ক্রিকেট খেলে বেড়ান কোচিং এর পাশাপাশি। এই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় যে উনি আসলে একটা রিডেমশনের সুযোগ খোঁজেন। এই জিনিসটা ওই যে বলছি যে আশরাফুল কখনো বলেন নাই যে তিনি রিডেমশনের সুযোগ খোঁজেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটা আশরাফুল কবে থেকে খোঁজেন তা আমরা বলতে পারি না। কারণ আশরাফুল কবে আসলে পাপবোধের মধ্যে ঢুকছেন সেটাও তো আমরা কেউ জানি না। জেমি সিটন্স দাবি করেন যে আশরাফুল এই পাপবোধের মধ্যে, এই পাপের যে ফিলিং, এটার মধ্যে ঢুকছেন অনেক ছোটবেলায়। এখন হতে পারে যে তারপর থেকেই আশরাফুল আসলে রিডেমশনের, মানে প্রায়শ্চিত্তর একটা সুযোগ খোঁজেন, যে কোনো একটা সুযোগ পেলে বের হয়ে গিয়ে সব বলে দেব, এবং ওখান থেকে যা কিছু করছি সেটা প্রতিদান, মানে সেটা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করব। সেই সুযোগটা তো মিলল যখন নিষেধাজ্ঞা পেলেন, দুনিয়ার সবাই জেনে গেল যে আসলেই আশরাফুল একটা অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন। তারপরে তো তার আর হারানোর কিছু ছিল না, তখন সামনে থাকে একটাই, রিডেমশন। সেই রিডেমশনের সুযোগটা আমি বলবো যে অবশেষে আজকে আসছে। মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমে আবার দেখা যাবে সাময়িক ব্যাটিং কোচ হিসেবে। সাময়িক হোক, একটা ম্যাচ, একটা দিন, একটা সেশন হলেও আশরাফুল তো ড্রেসিং রুমে বসবেন। এখন রিডেমশনটা আশরাফুল কিভাবে করবেন? একজন ব্যাটিং কোচ, সাময়িক ব্যাটিং কোচ আসলে কিভাবে রিডেমশন করতে পারে? এবং এই আশরাফুলের কাছ থেকে কোচ হিসাবে তো সে আবার খুবই তরুণ, খুবই তরুণ, এবং তুলনামূলক অনভিজ্ঞও বটে, একটা জাতীয় দলের দায়িত্ব পাওয়ার তুলনায় অনেক অনভিজ্ঞ। সেক্ষেত্রে আশরাফুলকে আমরা জাজ করব কিভাবে, এই জিনিসগুলো একটু আলোচনা করব, যে তার রিডেমশনের আসলে উপায়টা কি। শুধু ড্রেসিং রুমে বসলেই তো রিডেমশন হবে না, সেই রিডেমশনের উপায়টা কি, কিভাবে আমরা বুঝবো যে হয়েছে, প্রায়শ্চিত্তটা হয়েছে, সেই আলোচনাটা করব। দেখেন, ওই শশাঙ্ক জেলের রিডেমশন হোক আর জীবনের যে কোনো জেল, জেলটা তো ছোট্ট একটা বাসাও হইতে পারে, একটা বিছানাও হইতে পারে, পুরো দুনিয়াটাও একটা জেল হইতে পারে। কে কিভাবে কোন অংশটাকে কারাগার হিসাবে দেখে সেটা তো বোঝা খুব কঠিন। যে জেল থেকেই আপনি মুক্তি চান, আপনার একজন মর্গান ফ্রিম্যান লাগবে। মর্গান ফ্রিম্যান মানে হচ্ছে একজন মেন্টর লাগবে, যে আপনাকে আসলে পালানোর পথ দেখাবে না, যে আসলে রিডেমশনটা বোঝাবে। সেই জায়গাটায় আশরাফুলের একটা মহা সুবিধা হচ্ছে যে তার যে মেন্টর, ছোটবেলার আইডল, তাকে সে আসলে জীবনে চলার পথে সবসময় পাইছে। এখনো এই যে সুযোগটা সে পেলো জাতীয় দলে ঢোকার, এটা পেলো আসলে তার হাত ধরেই। সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাইকে আমার মনে হচ্ছে যে এই জায়গায় মর্গান ফ্রিম্যান। আসলে বুলবুল ভাই হচ্ছে আশরাফুলের একেবারে ছোটবেলার আইডল। এটা বাংলাদেশে খুব রেয়ার যে ওই জেনারেশনে, পরের জেনারেশন গুলোতে তো সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক অনেকে ছিল যাদেরকে আইডল মেনে এখনকার ছোটরা বড় হয়েছে। কিন্তু আশরাফুলদের জেনারেশনে বাংলাদেশের কোন তারকা তো ওইভাবে তারকা হয়ে ওঠেন নাই যাকে আইডল মানা যাবে। সেই জিনিসটা আশরাফুল একটা ব্যতিক্রম ছিল। আশরাফুলের আইডল বিদেশের কেউ ছিল না।
তার সামনে অনেক বিদেশি তারকা ছিল, অনেক কিছু ছিল, সেটা একটা দুর্দান্ত সোনালী সময় বড় হয়ে উঠছে। কিন্তু সে বেছে নিচ্ছে বাংলাদেশের একজন তারকাকে, এই বুলবুল ভাইকে। বুলবুল ভাই তার আইডল ছিল। বুলবুল ভাইয়ের কাছ থেকে কোনো পুরস্কার টুরস্কার পেলে আশরাফুল যে আপ্লুত হয়ে যেত, পুরস্কার তো জীবনে কম পায় নাই, সে যে খুশিটা হতো, আমার মনে আছে সম্ভবত প্রথম আলোর ক্রীড়া পুরস্কার পাইছিল, বুলবুল ভাই ওর হাতে তুলে দিছিলেন। এটা মনে হয়েছিল যে ও পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছে, কারণ পুরস্কারটা বুলবুল ভাই দিচ্ছেন ওর হাতে। বুলবুল ভাইয়ের সঙ্গে ওর সম্পর্কটা খুব ড্রামাটিক। ও যে বুলবুল ভাই যখন ওই যে সেই ইতিহাস গড়া সেঞ্চুরিটা করলেন, যে কোন দেশের প্রথম টেস্টেই, অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা, একবারে চার্লস ব্যানারম্যানদের পাশে নাম লেখায় ফেললেন, সে সময় আশরাফুল কিন্তু মাঠে খেলোয়াড় হিসেবে না, বল বয় হিসেবে, সে ওই বাউন্ডারি লাইনের পাশে পিচ্ছি ছেলেটা হিসাবে বসে তার আইডলের ওই ব্যাটিংটা দেখতেছে। আবার এর কয়েক মাসের মধ্যে বা বছর খানেকের মধ্যে আশরাফুল পৃথিবী কাঁপায় দিল, কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলো, মুফতি আমিরুল আলী ধরনরে বেধড়ক পিটালো। সেই ইনিংসটা যখন খেলে, বেশ বড় একটা সময় জুড়ে আশরাফুলের পার্টনার ছিলেন কিন্তু বুলবুল ভাই। বুলবুল ভাই ওই ইনিংসে সম্ভবত 70 রানের একটা ইনিংস খেলছিলেন, কিন্তু ঘটনার চক্রে যখন আশরাফুলের সেঞ্চুরিটা পুরো না, তখন বুলবুল ভাই উইকেটে ছিলেন না, তখন ছিলেন দুর্জয় ভাই। ফলে বুলবুল ভাইকে সে নানা ভূমিকায় নানা জায়গায় পাইছে। আমি ঠিক মনে করতে পারি না সে কোচ হিসাবে পাইছে কিনা। অবশ্যই প্রতিপক্ষ কোচ হিসাবে তো পাইছেই, কারণ বুলবুল ভাই যখন আবাহনীর কোচ, তখন তো আশরাফুল লিগ খেলতেছে। ফলে প্রতিপক্ষ কোচ হিসাবে পাইছে, কিন্তু নিজের সরাসরি কোচ হিসাবে কোন জায়গায় পাইছে কিনা এটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না, না পাওয়ার কথাই বেশি। কারণ আশরাফুল খেলছে বেশিরভাগ সময় মোহামেডানে, আর বুলবুল ভাই কোচিংটা করছে আবাহনীতে। ক্লাবে কিন্তু আবার দুজন একই ক্লাবের সৈনিক ছিল একটা সময়। যাই হোক, বুলবুল ভাইকে সে সারাটা পথ পাইছে। এরপরে ওই যে বললাম রিডেমশন জীবন তার যখন শুরু হলো, যে সে যখন প্রায়শ্চিত্তের পথ খুঁজতেছে, তখন তো যখন সে বুঝলো যে না, জাতীয় দলে জায়গা নাই, তখন সে পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে খেলে বেড়াচ্ছে। আশরাফুলের সম্পর্কে আমি যতটুকু জানি, আমার মনে হয় একেবারে কম জানি না, তাতে আশরাফুলের এই যে ইংল্যান্ডে একেবারে লোয়ার ডিভিশন লিগ, আমেরিকায় গিয়ে একেবারে অস্বীকৃত ক্রিকেট, এগুলো খেলার দরকার হয় না। এগুলো খেলে যে ধরনের ইনকাম হয়, আমার একটা ধারণা আছে, তাতে ফ্লাইটের খরচ ওঠাচ্ছে খুব বেশি হয় না। আশরাফুলের হচ্ছে যদি ঢাকায় থেকে সে তার ছোটখাটো যেসব কাজ আছে ওগুলোতে সময় দেয়, আয় ইনকাম কম হয় না। কিন্তু সে আসলে এগুলো খেলছে শুধু খেলার সঙ্গে থাকতে হবে তাকে, সে ওই মাঠে থাকতে চায়। কারণ তার কাছে মনে হয়েছে যে, এটা আমার অ্যাজাম্পশন, যে ওই মাঠই তাকে একটা রিডেমশনের পথ করে দেবে। হ্যাঁ, তাই দিছে, কারণ এইসব জায়গায় খেলতে খেলতে পাশাপাশি সে কোচিং কোর্স করা শুরু করছে, একে একে লেভেল 1, 2 কমপ্লিট করছে। এবং দেখেন, ওই যে আমি সবসময় বলি যে ডেস্টিনির খেলা, নিয়তির খেলা, শেষ পর্যন্ত সে যখন লেভেল 3 করলো, সেটার ফাইনাল পার্টটা করলো বুলবুল ভাইয়ের হাতে। মানে বুলবুল ভাই লাস্ট যে ব্যাচটাকে লেভেল 3 করালো, বুলবুল ভাই কিন্তু লেভেল কোর্স শেষ দিকে আর খুব বেশি করাতেন না। বুলবুল ভাই করাতেন এডুকেটরদের কোর্স করাতেন। বুলবুল ভাই হচ্ছে মাস্টার এডুকেটর, মানে যারা লেভেল কোর্স করাবেন তাদের ট্রেনিং করাবেন। কিন্তু বুলবুল ভাই একটা সেশন, একটা লেভেল 3 কোর্স করাছিলেন নেপালে। এটা একটা ব্যতিক্রমী কোর্স ছিল, এটা বুলবুল ভাইয়ের স্পেশাল একটা আয়োজন ছিল, বুলবুল ভাই নিজেই ওটা তদারক করছিলেন। ওই ব্যাচটায় ঘটনাচক্রে আশরাফুল পড়ে গেল, আশরাফুলেরও ফাইনাল পার্ট ওখানে। ফলে আশরাফুল যে লেভেল 3 করলো, যেটা আসলে সর্বোচ্চ সার্টিফিকেট কোচিং এর আপাতত আর কি, সেই সার্টিফিকেটটা অর্জন করলো কিন্তু সে বুলবুল ভাইয়ের তত্ত্বাবধানে, এবং বুলবুল ভাইয়ের হাত থেকেই সে আসলে স্বীকৃতিটা নিল। যখন দুবাইতে তাদেরকে সার্টিফিকেট হ্যান্ড ওভার করা হলো, তখন ওই যে প্রধান কোচ এডুকেটর হিসেবে সার্টিফিকেটটা বুলবুল ভাই তুলে দিলেন। ফলে ও সারাটা জীবন, মানে ওর সুসময়ে দুঃসময়ে, মানে এমনি ব্যক্তিগত পর্যায়ে কতটা সাপোর্ট পাইছে না পাইছে এটা নিয়ে তো দুজন কেউ কথা বলে না। আমি তো নিশ্চিত যে নিশ্চয়ই অনেক সাপোর্ট পাইছে, মোরাল সাপোর্ট আর কি। সেই জায়গা থেকে সারাটা জীবন আইডলকে কাছেই পাইছে, যে এইখানে আমি দাঁড়ানো, ওই যে আইডল করতেছে সবকিছু। বারবার দুজনের রাস্তা ক্রস হয়েছে, বারবার দুজনের রাস্তা ক্রস হয়েছে, এবং সেটা দারুণ ক্রস হলো অবশেষে এসে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে আপনারা দেখছেন যে বুলবুল ভাই নানা ক্যাপাসিটিতে সাবেক ক্রিকেটারদের অনেক রকম রেসপন্সিবিলিটিতে আনার চেষ্টা করতেছেন। এটা আমাদের ক্রিকেটের জন্য একটা মঙ্গলদায়ক ডিসিশন,
যেমন অলরেডি আয়ারল্যান্ড সিরিজের জন্য রাজ্জাককে টিম ডিরেক্টর করা হয়েছে। এটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো যে এটার কি প্রভাব হবে না হবে, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে। তেমনি তিনি ব্যাটিং স্পেশালিস্ট কোচ হিসাবে অন্তর্বর্তীকালীন কোচ মাত্র একটা সিরিজের জন্য আশরাফুলকে নিয়োগ দিয়েছেন। আমরা জানি এই পদটায় আলটিমেটলি চলে আসবেন হচ্ছে ব্রাড হস, এরকম একটা আলোচনা বাজারে আছে। ফলে আশরাফুলের এই নিয়োগটা পার্মানেন্ট কিছু না, কিন্তু আমি বলতেছি এটাই আসলে একটা রিডেমশনের সুযোগ। রিডেমশনের সুযোগটা হচ্ছে কেমন, সে যে ড্রেসিং রুমে ঢুকবে, আবার তো জাতীয় দলের প্র্যাকটিস কিট পরবে, প্র্যাকটিস কিট পরে আবার ন্যাশনাল টিমের সঙ্গে প্র্যাকটিসে নামবে, আবার ওদের প্র্যাকটিস করাবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তাকে জাতীয় দলের, সে তো জাতীয় দলের সদস্য হলো, ফলে জাতীয় দলের ড্রেসিং রুমে ঢোকা, জাতীয় দলের ড্রেসিং রুমে বসা, ওই জার্সিটা পরা, এটা তার রিডেমশনের একটা প্রথম পদক্ষেপ। এখন কথা হচ্ছে রিডেমশনটা শুধু জার্সি পরলে হবে না, ড্রেসিং রুমে বসলে হবে না। সে চাইবে এবং আমরাও চাইবো যে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাধর ক্রিকেটার বলে বিবেচিত যে মানুষটা, যাকে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বাংলারা সবাই রেড করছেন তাদের কাতারে, হর্ষ ভোগলে বলছেন যে আরেকটা সচিন টেন্ডুলকার আমরা দেখতে পারি নাই শুধু নানা রকম বিশৃঙ্খল সিদ্ধান্তের কারণে, তার ব্যক্তিগত বিশৃঙ্খল সিদ্ধান্তের কারণে। আমরাও চাইবো যে আশরাফুলের রিডেমশন দেখতে। এখন রিডেমশনটা কিভাবে বুঝবো? যেটা যে হলো, একটা কোচের পারফরমেন্স জাজ করা কিন্তু খুব কঠিন এবং প্রায় অসাধ্য একটা কাজ, প্রায় অসাধ্য একটা কাজ। এ ব্যাপারে আমার বন্ধু তালহা জুবাইরের একটা কথা আমার খুব মনে ধরছে। সে এর মাঝে আমাকে দেওয়া একটা ইন্টারভিউতে বলতেছিল যে দাদা, কোনো কোচ কোনো খেলোয়াড়কে বদলাতে পারে খুব সামান্য, উন্নতি করতে পারে, ভালো করতে পারে খুব সামান্য, কিন্তু ক্ষতি করতে পারে শতভাগ। ফলে কোচ আসলে তখনই ধরা পড়েন, কোচ কি করতেছেন যখন তিনি খারাপ কিছু করেন। এবং ইদানিং অনেক কোচকে নিয়ে আমরা আলোচনা করতেছি না, যে তিনি হয়তো এই জিনিসটা খারাপ করছেন, এই কোরাম করতেছেন, অমুক তমুক, খারাপ জিনিসটা চোখে পড়ে, কিন্তু কোন কোচের সাকসেসটা তো আপনি রেট করতে পারবেন না। তখন তো মনে হবে যে ব্যাটসম্যান নিজের যোগ্যতায় ইনিংসটা খেলছে। সেক্ষেত্রে আসলে রিডেমশনটা বা তার সাকসেসটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, ব্যর্থতাটা বা অন্যায় যদি কিছু করে এটা আমরা বুঝে ফেলতে পারবো, কিন্তু সাফল্যটা বুঝতে পারবো না। এটা সত্যি, কোচের সাফল্য কখনো বোঝা যায় না, এটা একটা হাইপোথিসিস মাত্র। একটা টিম সফল হলে আমরা কোচকে কৃতিত্ব দেই, সেটা আসলেই কতটা তার কৃতিত্ব কতটা না ওটা শুধু খেলোয়াড়রা বোঝে, আমরা বুঝতে পারবো না কোনোদিন। আর খেলোয়াড়রা এটা কোনোদিন বলবেও না যে এখানে স্যারের কৃতিত্ব ছিল কি ছিল না। এখন আশরাফুলের রিডেমশনটা আমি দেখতে চাই একটু অন্যভাবে, সেটাই সাকসেস রেট দিয়ে না। যেমন আশরাফুল কোচ হবেন, ব্যাটিং কোচ হবেন, এই ব্যাপারটা ছড়ায় পড়ার পরে আমি ফেসবুকে 2-3 ধরনের কথা দেখতেছি। একটা হচ্ছে আশরাফুলের ব্যাটিং কোয়ালিটি, তাকে অ্যাভারেজ দিয়ে মাপার চেষ্টা করা হচ্ছে, যে এই অ্যাভারেজের একজন ব্যাটসম্যান ন্যাশনাল টিমের কোচ হবে কেন। এটা যারা প্রশ্ন করতেছেন তারা ওই যে বললাম, তারা আসলে পরিসংখ্যান দিয়ে দুনিয়াকে বিচার করতে চান। এরা না দেখছেন আশরাফুলের ব্যাটিং, না বোঝেন ব্যাটিং, না বোঝেন কোচিং। প্রথম কথা হচ্ছে যে ভালো কোচ হতে গেলে ভালো ব্যাটসম্যান হইতে হবে, ভালো পারফর্মার হইতে হবে, এমন কোনো কথা নাই। দুনিয়ার বেশিরভাগ ভালো কোচ ভালো খেলোয়াড় ছিল না, তাদের অ্যাভারেজই নাই, অনেকের আছে অ্যাভারেজই নাই। এই যে আমাদের ব্রাড হজ আসতেছে, ও তো পারফরমেন্সের দিক থেকে আশরাফুলের চেয়েও খারাপ ছিল খেলোয়াড়ের জীবনে, কিন্তু সে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের ব্যাটিং করছিল, ফলে তার ওই কোয়ালিটিটা ছিল। এছাড়া আপনি যত কোচ দেখেন, চান্দিকা হাতুরু সিং আমাদের সবচেয়ে ভালো কোচদের একজন, তার তো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব পুয়ার। বা বিশ্বকাপানোর যত কোচ আপনি দেখেন, এর ভিতরে গ্যারি কাস্টার, গ্রেগ চ্যাপেল দু একজন বাদ দিলে বেশিরভাগেরই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার খুব খারাপ, খুব খারাপ। এই যে আজকে গৌতম ইন্ডিয়ারে এত কিছু জিতাচ্ছেন, গৌতমের তো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যাটলিস্ট বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারদের মাপেন না। ফলে পারফরমেন্স দিয়ে কোচ বিচার করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ আশরাফুল, তাকে আপনি যদি এভারেজ দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ক্রিকেট থেকে অনেক দূরে আছেন। আমার মনে হয় না তাহলে এই আলোচনাটা আপনার জন্য, মানে এতক্ষণ এসে বলা না, এটা আসলে আমার শুরুতেই বলা উচিত ছিল যে আজকে যে আলোচনাটা করবো এটা এভারেজ দিয়ে আলোচনা, যারা শুনতে চান তাদের জন্য না। মোহাম্মদ আশরাফুল হচ্ছে কিছু ইনিংস, মোহাম্মদ আশরাফুল হচ্ছে একটা ব্যাটিং সত্তা। এইটা গড়, তার কয়টা ম্যাচ জিতাইছে, অমুক অমুক, এইগুলা দিয়ে আপনি জাজ করতে আসেন না। এগুলা দিয়ে জাজ করতে আসলে কত সচিন টেন্ডুলকার আপনারা নিয়ে হাসবে যে কি করে আশরাফুল এই এভারেজ দিয়ে বোঝার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমরা এসব দিয়ে বুঝবো না, আমি বুঝতে চাই যেটা যে আশরাফুল আসলে ওই প্রভাবটা রাখতে পারছেন কিনা।
মানে যেদিন উনি নিষেধাজ্ঞা মুক্ত হলেন ওদিন একটা কথা বলছিলেন যে আমি আমার বাকিটা জীবন চেষ্টা করে যাব যে প্রত্যেকটা ক্রিকেটার যেন সততার সঙ্গে মাঠে এফোর্ট দেয়। আমার সঙ্গে যত ক্রিকেটার আমার সংস্পর্শে আসবে সবাইকে বলবো যে প্রথমত তো এই পাপের পথে কেউ পা বাড়াবে না, এর চেয়ে বড় অন্যায় আর হয় না। আমি যে অন্যায় করছি দীর্ঘকাল হজম করে রাখছি, তারপরে যখন একবার এটা ওপেন করে ফেলছি তখন আমি বলতেছি এই পথে আর কেউ পা বাড়াবে না। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে সততার সঙ্গে মাঠে নিজের সেরা ক্রিকেটটা খেলা। এই ব্যাপারে আমি সবার সঙ্গে কথা বলবো। তখনও সে কোচ হয় নাই। আমি ওই জিনিসটা দেখতে চাই আশরাফুলের কাছ থেকে। আজকে আমাদের একটা অশান্ত ড্রেসিং রুম, এটা আশরাফুলের ওই জিনিসটা দেখানোর সেরা জায়গা যে সে প্রত্যেককে ওই মেসেজটা দেওয়া যে আমি মোহাম্মদ আশরাফুল জীবনে কি করছি না করছি এটা বড় কথা না। বড় কথা তো আমি তোমাদের বড় ভাই, আমি তোমাদের কলিগ, তোমাদের কারো কারোর সঙ্গে খেলছি, তোমাদের কারো কারো কোচিং করাইছি। আমি তোমাদের বলে যে আসলে যে যেটুকু পারো, আমরা তো জোর করে বিরাট কোহলিকে নিয়ে আসতে পারবো না বা কুইন্টন ডিককেও নিয়ে আসতে পারবো না, কাউকে আনতে পারবো না। আমাদের যা আছে এই নিয়ে আমাদের খেলতে হবে, কিন্তু সেটা সততার সঙ্গে সর্বোচ্চ এফোর্টটা মাঠে দিতে হবে। তাহলেই আসলে আমি বলবো যে আশরাফুলের রিডেমশন হবে যদি সেই বাচ্চাদের কাছ থেকে, এই ছেলেদের কাছ থেকে তাদের অনেস্টির সঙ্গে বেস্ট এফোর্টটা মাঠে বের করে নিয়ে আসতে পারে। আমি কোচ হওয়ার পরে তাৎক্ষণিক একটু কথা বলছিলাম ওর সঙ্গে যে ও কিভাবে দেখে বিষয়টা। তো ও তো ওর ক্রিকেট মেধা হচ্ছে বাংলাদেশে সম্ভবত এক্স ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এসব ব্যাপারে ডাউট করেন না। তো ও আমাকে ও কোচিং, মেন্টরশিপ, ইন্টারন্যাশনাল কোচিং, লোকাল কোচিং এগুলোর ডিফারেন্স অনেকের চেয়ে ভালো বোঝে। যদিও মেধা জিনিসটার প্রশংসা করে আর লাভ নেই, আমরা অনেক মেধাবী লোককে সম্প্রতি দেখছি বিভিন্ন দায়িত্বে বসানোর পরে তারা আশরাফুলের চেয়েও মেধাবী লোকেরা বিভিন্ন পদে দায়িত্বে বসার পরে তারা আর ওই মেধার স্বাক্ষর রাখতে পারেন নাই। না, আমি বলতেছি যে ওই ডিফারেন্সটা বোঝে। ও বোঝে যে ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারকে কোচিং শেখানো মানে হাতে ধরে গ্রিপ দেখানো না, হাতে ধরে ফুটওয়ার্ক ঠিক করে দেওয়া না। এগুলো ন্যাশনাল লেভেলের কোচিং না, ইন্টারন্যাশনাল কোচিং না। ইন্টারন্যাশনাল কোচিং কি সেটাই আশরাফুল বলতেছিল যে আমি ওদেরকে মূলত আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চাই, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স, হয়তো আমার ব্যাড এক্সপিরিয়েন্স বেশি, ওকে সেটাও তো ওরা শুনলো। ওরা তো জানলো যে কোন জায়গায় কি করা উচিত ছিল, আশরাফুল ভাই এটা করতে পারে নাই। ওটা জানলে ওরা জানবে যে এই কাজটা আমি করব না। এই যে ব্যাপারটা যে পৃথিবীর বিভিন্ন ভেন্যুতে খেলছি, বড় বড় ক্রিকেটারের এগেনস্টে খেলছি, ফলে ওদেরকে ওই এক্সপিরিয়েন্সটা বলতে পারবো, ড্রেসিং রুমে কি করতে হয় ওটা বলতে পারবো, কি করলে আমরা শান্ত থাকবো সেটা বলতে পারবো। আমি বলতেছি না আমি কোচ হিসাবে খুব বড় কিছু করে ফেলবো, আমি এভাবে দেখতে চাই যে আমি আসলে ওদের কলিগ, ওদের সিনিয়র ভাই, সেই হিসাবে আমার এই যে লম্বা একটা সময় কাটালাম ক্রিকেট মাঠে, এখনো কাটাচ্ছি, এই অভিজ্ঞতাগুলো ওদের জানাতে চাই। ওদের সঙ্গে ইভেন আমি ওদের কাছ থেকে জানতেও চাই যে আসলে ওরা কেমন অভিজ্ঞতার ভিতর দিয়ে এখন যায়। এই মানসিকতা নিয়ে যে লোক ড্রেসিং রুমে ঢুকবে তার রিডেমশন হবেই, তার রিডেমশন হবেই। সেটা হয়তো ওই যে আপনি এভারেজের মতো কোনো কিছু দিয়ে মাপতে পারবেন না, কোনোদিন মাপতে পারবেন না যে আশরাফুল এই একটা সিরিজে কি আদৌ রিডেমশন করতে পারছিল কি পারে নাই, এটা কেউ কোনোদিন জানতে পারবে না। এটা আমরা চিরকালই গোপন থেকে যাবে। কিন্তু আশরাফুল নিজের জায়গায় আমি নিশ্চিত যে সবচেয়ে বড় তৃপ্তি নিয়ে ওই ড্রেসিং রুম ছাড়বে যখন সে বুঝবে যে বাচ্চাগুলারে সে তার কথাটা বুঝাইতে পারছে যে না, দিস ইজ লাইফ, দিস ইজ ক্রিকেট, এটা পাপ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা বোঝাতে পারলেই হবে। সেই প্রত্যাশা থাকলো আশরাফুলের উপরে, তাহলেই আমরা রিডেমশন হইছে ধরে নিব। সবাই ভালো থাকবেন, আশরাফুলের জন্য অনেক শুভেচ্ছা।